আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আসাদুজ্জামান, বামুন স্টুডেন্ট কলেজ, গাংনী মেহেরপুর থেকে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের পাঠের বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন থেকে অ্যালকিনের নামকরণ নিয়ে। অ্যালকিনের নামকরণ পড়তে গেলে আমাদের প্রথমেই একটা ইনফরমেশন জানা দরকার, সেটা হচ্ছে অ্যালকিন হচ্ছে এক ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং যে সকল মুক্ত শিকল জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলে। এই অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, CnH2n, যেখানে n is equal to 2, 3, 4 ইত্যাদি। এখানে সহজে আমরা বুঝতে পারছি যে এক কার্বন নিয়ে কখনো অ্যালকিন গঠিত হবে না। অ্যালকিন গঠিত হতে হলে অবশ্যই কমপক্ষে দুটি কার্বন প্রয়োজন। আমরা জানি যে অ্যালকেন এই এখানে অ্যালকেনের এ নিই, এর স্থলে যদি আমরা ই নিই যোগ করি তাহলেই আমরা পাই অ্যালকিন। আচ্ছা, এই অ্যালকিনের সাধারণ সংকেত আমরা জানলাম CnH2n এবং এর কার্যকরীমূলক আমরা আগেই জেনেছি হলো কার্বন কার্বন দ্বিবন্ধন এবং এর সংকেত সি ডাবল বন্ড সি। আচ্ছা, এই অ্যালকিনকে আবার অলেফিনসও বলা হয়। অলেফিনস, 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 অলেফিনস। এই অ্যালকিনকে অলেফিনসও বলা হয়। ল্যাটিন শব্দ অলেফিনিস, ল্যাটিন শব্দ অলেফিনিস থেকে এই ধরনের নামের উৎপত্তি। এই অলেফিন শব্দের অর্থ হলো তৈল উৎপন্নকারী। অ্যালকিনের নিম্নতর সদস্য যেমন ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2, এর নাম হচ্ছে ইথিন বা ইথিলিন। এর সাথে
ক্লোরিন যুক্ত হয়ে তোল জাতীয় বা তোল সাদৃশ্য ডাইক্লোরাইড যৌগ গঠন করে। যেমন CH2 একটা বন্ড ভেঙে গিয়ে এখানে একটা ক্লোরিন ঢোকে, বন্ড CH2Cl। হ্যাঁ, এটা হচ্ছে, এর নাম হচ্ছে ইথিলিন ডাইক্লোরাইড। ইথিলিন ডাইক্লোরাইড, ডাইক্লোরাইড এটি একটি তোল সাদৃশ্য পদার্থ, তোল সাদৃশ্য পদার্থ বা যৌগ। এজন্যই এই অ্যালকিন শ্রেণীকে আমরা অলিফেন্সও বলি। আচ্ছা, এখন আসি আমরা নামকরণে, অ্যালকিনের নামকরণে। হ্যাঁ, আমরা অ্যালকিনের নামকরণে প্রথমে বলতে পারি যে অ্যালকিনের নিয়মিত সদস্য আমরা এইমাত্র বললাম যে CH2 ডবল বন্ড CH2, এর নাম হচ্ছে ইথিন বা ইথিলিন। হ্যাঁ, ঠিক একইভাবে প্রোপিন CH3 বন্ড CH ডবল বন্ড CH2, এর নাম হচ্ছে প্রোপিন বা প্রোপিলিন। আচ্ছা, এভাবে এগুলো হচ্ছে অ্যালকিন গ্রুপের প্রথম দিককার যৌগ বা নিম্নতর সদস্য। আচ্ছা, আমরা একে একে এখন বিভিন্ন যৌগের উদাহরণ দেখব এবং নামকরণ শিখব। এটা কেমন? যেমন যদি আমরা একটা যৌগ নিই CH3 বন্ড CH ডবল বন্ড CH, বন্ড CH2 বন্ড CH2, বন্ড CH3। হ্যাঁ, এর নামকরণ কেমন হবে? হ্যাঁ, তো এই অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে নিয়মকানুনগুলা অনেকটা অ্যালকেনের মতোই, যে প্রথমে কি করতে হবে আমাকে সর্বোচ্চ কার্বন শিকল খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই ধরনের মুক্ত শিকল, কোনো শাখা প্রশাখা বিহীন শিকল, এগুলো খুব সহজ, কেননা এগুলো আমি যেদিক থেকেই যাই, যে বাম অথবা ডান যেদিক থেকে যাই, হ্যাঁ, আমি সহজেই সর্বোচ্চ কার্বন শিকল খুঁজে পাবো। যেমন এখানে 1 2 3 4 5 6, ডান দিক থেকে গেলেও 6টা কার্বনই খুঁজে পাবো। কিন্তু নিয়মটা হলো যে আমি কোন দিক থেকে যাব। এখানে অ্যালকেনের ক্ষেত্রে আমরা জেনে রাখি যে যেদিক থেকে কার্বন সংখ্যা গণনা করলে আমরা দ্বিবন্ধনকে কাছে পাবো, দ্বিবন্ধনকে কম কার্বনে পাবো, আমরা সেদিক থেকে কার্বন পরমাণুর সংখ্যা গণনা করব। যেমন এখানে আমরা তাহলে দেখো, বাম দিক থেকে গেলে আমাদের 1 2 3 4 5 6। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বরের কার্বনে আমরা ডাবল বন্ড পাচ্ছি, কিন্তু ডান দিক থেকে গেলে আমরা 1 2 3 4 5 6, 4 নম্বর কার্বনে আমরা
ডাবল বন্ড পাচ্ছি। তাহলে আমরা আমরা ডান দিক থেকে গণনা করতে পারবো না। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে বাম দিক থেকে কার্বন পরমাণুর সংখ্যা গণনা করতে হবে। তাহলে এর নাম কি হবে? হ্যাঁ, নাম কিছুই না, কি হবে? আমরা শিখেছি অ্যালকেনের ক্ষেত্রে, অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে যে ইংরেজি সংখ্যা বা বাংলা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 অথবা 1 2 3 4 5 6 7 7 8 কে আমরা গ্রিক শব্দে কি বলি? মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, হ্যাঁ, অক্ট, নন, ডেক ইত্যাদি। আচ্ছা, যাই হোক, এখানে ছয় কার্বন, তাই 6 কে আমরা মিথ শব্দে বলবো, হ্যাঁ, হেক্স। তো এই হেক্সটাই হবে এখানে। আমরা আরো শিখেছিলাম এর আগে নামকরণ অ্যালকেনের নামকরণ পড়তে গিয়ে যে একটা নামকরণে তিনটা পদ থাকে। কি? প্রিফিক্স বা উপপদ, ওয়ার্ড রুট বা শব্দমূল, সাফিক্স বা পরপদ। আচ্ছা, এখানে অ্যালকিনের ক্ষেত্রে পরপদ সবসময় ইন হবে, অ্যালকিন। হ্যাঁ, ওই যে অ্যালকেন থেকে এন বাদ দিয়ে ইএন যোগ করে আমরা অ্যালকিন পেয়েছি। হ্যাঁ, সেই ইন। আচ্ছা, সবসময় সাফিক্স বা পরপদ হবে ইন। আচ্ছা, আর শব্দমূল হবে তাহলে ছয়টা কার্বন পেয়েছি আমরা এই কার্বন শিকলে, সর্বোচ্চ কার্বন শিকল। তাহলে 6 কে আমরা কি বলছি গ্রিক শব্দে? হেক্স। তাহলে সেই হেক্স শব্দমূলটা লিখবো আমরা, শব্দমূল এখানে কি হবে? হেক্স। 6 এর জন্য হেক্স। আচ্ছা, হাইফেন দিয়ে এখন এই যে ইন, অ্যালকিন বা ইন বা ডাবল বন্ড কয় নম্বর কার্বনে অবস্থিত তার অবস্থান উল্লেখ করতে হবে। কি? দেখো, 1 2 নম্বর কার্বনে এখানে ডাবল বন্ড অবস্থিত এই শিকলে। আমরা আমাদের এর নিচের গণনার কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয় এখানে। হ্যাঁ, উপরে গণনাটা এখানে এক্ষেত্রে গ্রহণযোগ্য, কেননা আমরা বাম থেকে ডানে গেলে আমরা কম কার্বনে ডাবল বন্ড পেয়েছি। তাহলে সেই ডাবল বন্ডের অবস্থান 2 নম্বর কার্বনে, তাই হেক্স এর পরে সেই অবস্থান সংখ্যাটা নাম্বারটা উল্লেখ করতে হবে, হেক্স 2। আর যেহেতু এটা ডাবল বন্ডের যৌগ মানে ইন যৌগ মানে অ্যালকিন যৌগ, তাই আমরা আবার হাইপেন দিয়ে লিখব। আমরা আগে শিখেছি যে শব্দ এবং সংখ্যার মাঝখানে হাইপেন দিতে হয়। তাহলে হেক্স 2 ইন, রাইট? এই যৌগটার নাম কি হবে? হেক্স 2 ইন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা যৌগ দেখব। এটা দেখলাম আমরা শাখাবিহীন। শাখাবিহীন এরকম 5 কার্বন, 6 কার্বন, 7 কার্বন, 8 কার্বন দিলে নিশ্চয়ই তোমরা এখন পারবে। আচ্ছা, এখন আমরা একটু শাখা যুক্ত উদাহরণ দেখব। যেমন ধরো কি হবে? CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। আচ্ছা, এই যুগটার নামকরণ করতে গিয়ে তাহলে আমরা কি নিয়ম ফলো করব? আগের মতোই। প্রথমে কাজ কি? যে সর্বোচ্চ কার্বন শিকল খুঁজে বের করা। সর্বোচ্চ কার্বন শিকল এখানে খুঁজে বের করতে হলে দেখো যে কি বলেছিলাম আমরা, যে ডাবল বন্ড যেদিক থেকে গেলে কম কার্বনে পাওয়া যায়। দেখো, আচ্ছা, এমনিতেই সর্বোচ্চ কার্বন শিকল আমরা কি পাই? 1 2 3 4 5, 1 2 3 4 5, এদিক থেকে যেতে পারি আমরা 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টার বেশি কার্বন আমরা পাই না। তাহলে কিন্তু আমরা বাম দিক থেকে যাব না, ডান দিক থেকে যাব। তাহলে কি করব? সেটা যে দিক থেকে গেলে আমরা কম কার্বনের ডাবল বন্ড পাবো। দেখো, এখানে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে যদি আমরা ডান দিক থেকে যাই তাহলে আমরা 2 নম্বর কার্বনে
ডাবল বন্ড পাচ্ছি। হ্যাঁ, এবং এই যোগে এটাই হচ্ছে নিয়মটাকে ফলো করছে। 3 4 5। হ্যাঁ, যে বাম দিক থেকে গেলে দেখো 1 2 3 নম্বর কার্বনে আমরা ডাবল বন্ড পাচ্ছি। অতএব বাম দিক থেকে যেতে পারবো না, আমাদেরকে ডান দিক থেকে যেতে হবে, কারণ ডান দিক থেকে গেলে আমরা 2 নম্বর কার্বনে ডাবল বন্ড পাচ্ছি। ওকে, তাহলে আমার নামটা কি হবে? নামটা আগের মতোই। তাহলে এখানে ওয়ার্ড রুট বা শব্দমূল কি হবে? যেহেতু 5টা কার্বন বিশিষ্ট যৌগ এটা, তাহলে হবে, তাহলে কি হবে? পেন্ট। পেন্ট, পেন্ট। আচ্ছা, আর তাহলে ডাবল বন্ডটা কোন কার্বনে অবস্থিত? তার অবস্থান হাইপেন দিয়ে উল্লেখ করতে হবে। 2 নম্বর কার্বনে অবস্থিত 2। আর যেহেতু এটা অ্যালকিন যৌগ, অতএব সাফিক্স বা পদপদ কি হবে? ইন। হ্যাঁ, পেন টু ইন। কিন্তু দেখো, এটা একটা শাখাযুক্ত যৌগ হয়, তো এর কিন্তু প্রিফিক্স হবে। হ্যাঁ, মানে উপপদ শাখাগুলোর অবস্থান সহ আমাদেরকে বসাতে হবে শব্দমূলের আগে, ওয়ার্ড রুটের আগে। তাহলে কি হবে? তাহলে দেখো এখানে শাখাটা কি? মিথাইল। একটা মিথাইল গ্রুপ আছে। কয় নম্বর কার্বনে? দেখো 4 নম্বর কার্বনে। তাহলে অবস্থান সহ যে 4 হাইপেন মিথাইল, মিথাইল। তাহলে কি হবে? জোড়ার নাম কি পেলাম আমরা? 4 মিথাইল পেন্ট টু ইন। 4 মিথাইল পেন্ট টু ইন, রাইট বন্ধুরা? হ্যাঁ, আচ্ছা, আমরা এর পরবর্তী যৌগ দেখব। যেমন ধরো CH3 বন্ড CH2, CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড CH2 বন্ড CH বন্ড CH2 বন্ড CH3 বন্ড CH2 বন্ড CH। আচ্ছা, এই যৌগটা আমরা কিভাবে নামকরণ করতে পারি? দেখো, প্রথমেই আমাদের সর্বোচ্চ কার্বন শিকল খুঁজে পাওয়ার ব্যাপার। দেখো, ডাবল বন্ডটা এখানে আছে। হ্যাঁ, ডাবল বন্ডটা এখানে আছে, তাহলে আমাদেরকে এখান থেকে গণনা করতে হবে। তাহলে কি হবে? যে 1 2 3 4 5। হ্যাঁ, আবার এদিক থেকেও আমি আসতে পারি 1 2 3 4 5। কিন্তু আমি এদিক থেকে আসতে পারবো না, কেন? কারণ এদিক থেকে গেলে দেখো আমি কম কার্বনে ডাবল বন্ডটা পাচ্ছি। দেখো, এর থেকে গেলে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 1 নম্বর কার্বনে আমি ডাবল বন্ড পাচ্ছি, 2 3 4 5। কিন্তু এদিক থেকে গেলে আমি 1 2 3 4 নম্বর কার্বনে ডাবল বন্ড পাচ্ছি। অতএব আমার নিয়ম অনুযায়ী আমি এভাবেই যেতে হবে আমাকে। হ্যাঁ, আমি এভাবে আসতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সর্বোচ্চ কার্বন শিকল খুঁজে পেলাম কত? 5 কার্বনের। তার মানে এটা শব্দমূল পেন্ট। আচ্ছা, তাহলে নামকরণ করতে গেলে কি হবে? তাহলে একইভাবে যে পেন্ট, পেন্টের অবস্থান কোথায়? 1 নম্বর কার্বনে। হ্যাঁ, তাহলে হাইপেন দিয়ে 1। আর যেহেতু এটা অ্যালকিন যৌগ, তাহলে ইন, সাফিক্স ইন। আর প্রিফিক্স কি হবে? শাখা প্রশাখাগুলো। হ্যাঁ, দেখো এখানে, দেখো এখানে আমাদের 2টা শাখা আছে। এই একটা শাখা, এই একটা শাখা। দেখো, দুটাই একই শাখা। এর নাম হলো ইথাইল। CH3 বন্ড CH2 বন্ড ইথাইল, এগুলো আমরা আগে শিখেছি। তাহলে তাহলে এই একই ধরনের শাখা কিন্তু 2টা, তাহলে তাদের অবস্থান সহ আমাদেরকে উল্লেখ করতে হবে, ঠিক অ্যালকেনের মতোই। তাহলে দেখো, এই শাখাটা কয় নম্বর কার্বনে? এই ইথাইলটা কয় নম্বর? 2 নম্বর কার্বনে। তাহলে অবস্থান আমাকে উল্লেখ করতে হবে। আর যেহেতু একই শাখা, এটাও ইথাইল, তাহলে কয় নম্বর কার্বনে? কমা দিয়ে ধরো 3 নম্বর কার্বনে। তাহলে এই শাখার জন্য আমাকে 2 অবস্থান উল্লেখ করতে হবে, কমা দিয়ে। এই শাখার জন্য আমাকে 3 অবস্থান উল্লেখ করতে হবে, 2, 3 হাইপেন দিয়ে। তাহলে শাখাটার নাম কি আমাদের? হ্যাঁ, ইথাইল 2 3। আর যেহেতু ইথাইল 2টা আছে, আমরা কি শিখেছিলাম? যেভাবে যদি 2টা থাকে তাহলে ডাই, একই শাখা যদি 2টা থাকে তাহলে ডাই, 3টা থাকলে ট্রাই। হ্যাঁ,
চারা থাকলে টেট্রা। তাহলে এই দুটো শাখার জন্য আমাদের কি কি বলতে হবে? ডাই, একটা ডাই শব্দ আসবে, 2 3 ডাই, আর তারপরে শাখার নামটা আসবে কি? ডাই ইথাইল, ইথাইল পেন্ট 1 ইন। তাহলে জোড়ার নাম কি হবে? হ্যাঁ, 2, 3 ডাই ইথাইল পেন্ট 1 ইন, রাইট? আচ্ছা, আমরা আরেকটা উদাহরণে আসবো। খুবই সহজ বন্ধুরা, একটু খেয়াল করো যে একই জিনিস, একই ধরনের ব্যাপার স্যাপার, কিন্তু একটু ভিন্ন 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 রূপে। যেমন ধরো, তাহলে কি হবে? তার পরবর্তী একটা উদাহরণ দেখি আমরা, যে CH3 বন্ড CHCl, CH3 বন্ড CHCl, Cl বন্ড CH বন্ড CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। হ্যাঁ, এই দুটোর নামকরণ কেমন হবে? প্রথমে কাজ কি আমার? প্রথমে কাজ যে আমি সর্বোচ্চ কার্বন শিকল খুঁজে বের করা। তো সর্বোচ্চ কার্বন শিকল খুঁজে বের করা, দেখো তাহলে দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 না, হবে না। হ্যাঁ, 1 2 3 4 5 হবে না। তাহলে আমাদেরকে বাম অথবা ডান দিক থেকে যেতে হবে। তাহলে বাম 6টা কার্বন পাবো আমরা। দেখতে পাচ্ছি এটা 6 কার্বন, সর্বোচ্চ 6 কার্বন যুক্ত জৈব যৌগ। কিন্তু বাম দিক থেকে যাবো না ডান দিক যাবো? ডান দিকে যাবো। এখানে আমাকে কি নিয়ম ফলো করতে হবে? যে হ্যাঁ, বাম দিক থেকে যেতে পারবো না, ডান দিক থেকে যেতে হবে। আমি অবশ্যই, কেন? ডান দিক থেকে দেখো আমি 1 নম্বর কার্বনেই আমি ডাবল বন্ড পাচ্ছি, 1 2 3 4 5 6। কিন্তু বাম দিক থেকে গেলে আমি 1 2 3 4 5 নম্বর কার্বনে ডাবল বন্ড পাইতাম। অতএব আমি বাম দিক থেকে যেতে পারবো না, রাইট? আচ্ছা, তাহলে এই যৌগটার আমি এটা 6 কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ। তাহলে এর নামকরণ করতে গিয়ে আমি কি লিখবো? প্রথমেই লিখবো হলো শব্দমূল। তো শব্দমূল কি হবে? তাহলে 6 এর জন্য হবে হেক্স, 6 এর জন্য হবে হেক্স। হেক্স এর অবস্থান কোথায়? 1 নম্বর কার্বনে। আর পরপদ কি হবে? ইন, হেক্স 1 ইন, হেক্স 1 ইন। এখন কি প্রিফিক্স বা উপপদ বাকি আছে? শাখা এবং প্রশাখা। আচ্ছা, এখন দেখো শাখা, এখানে দুটা শাখা আছে, একটা হলো ক্লোরো, একটা হলো মিথাইল। হ্যাঁ, দুই ধরনের শাখা। এক্ষেত্রে আমরা অ্যালকেনে কি নাম নাম কি শিখেছিলাম মনে আছে বন্ধুরা? হ্যাঁ, শিখেছিলাম যে এই ধরনের ভিন্ন নামের ভিন্ন ধরনের শাখা থাকলে আমাদের দেখতে হবে যে এদের নামের আদ্যক্ষর বা প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজালে যেটা আগে আসে, ইংরেজি বর্ণমালার অনুসারে যেটা আগে আসে সেটাকে আগে লিখতে হবে। যেমন এখানে ক্লোরো লিখতে আমরা প্রথম অক্ষর সি, আর মিথাইল লিখতে প্রথম অক্ষর এম। হ্যাঁ, ক্লোরো লিখতে প্রথম অক্ষর সি, আর মিথাইল লিখতে প্রথম অক্ষর এম। তাহলে ইংরেজি যে বর্ণমালা যে 26টা অক্ষর আছে, সে 26টা অক্ষরে সি আগে, নেম আগে, সি আগে। তাহলে আমাকে অবশ্যই এই ক্লোরো শাখাটা আমাকে আগে লিখতে হবে, তারপরে মিথাইল শাখা লিখতে হবে। তাহলে সেটা কিভাবে? অবস্থান সহ। হ্যাঁ, আগের মতোই অবস্থান সহ। তাহলে তাহলে ক্লোরো 5 নম্বর কার্বনে 5 হাইপেন 5 কি ক্লোরো, 5 ক্লোরো হাইপেন। আচ্ছা, মিথাইল কয় নম্বর কার্বনে? 4 নম্বর কার্বনে। হ্যাঁ, 4 হাইপেন কি মিথাইল, 5 ক্লোরো 4 মিথাইল হেক্স 1 ইন, রাইট? হ্যাঁ বন্ধুরা, আমরা এর পরবর্তী উদাহরণে যাই। কি হবে? CH3 বন্ড CH2, CH3 বন্ড CH2
বন্ড সি, বন্ড CH3, ডাবল বন্ড CH, ডাবল বন্ড CH, বন্ড CH, CH বন্ড Cl, বন্ড CH3, হুম, রাইট। আচ্ছা, এই দুটোর নামকরণ কি হবে? প্রথমেই আমাদের সর্বোচ্চ কার্বন শিকল খুঁজে বের করা। তো সর্বোচ্চ কার্বন শিকল খুঁজে বের করতে গেলে দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 না, হবে না, তাহলে 6টাই। ছয়টায় কিন্তু যাবো কোন দিক থেকে? বাম দিক থেকে না ডান দিক থেকে? দেখো ডান দিক থেকে গেলে 1 2 3, 3 নম্বর কার্বন ডাবল বন্ড, আর বাম দিক থেকে গেলে 1 2 3, 3 নম্বর কার্বনের ডাবল বন্ড। তাহলে কি আমি যে কোনো এক দিক থেকে যেতে পারি? হুম, না। হ্যাঁ, যদি যেতে পারতাম যদি শাখা শাখা যদি এখানে না থাকতো। আচ্ছা, এখানে এখানে একটা নতুন নিয়ম, কি কি নিয়ম? সেই আগের মতোই আমরা অ্যালকেনে শিখছিলাম কি, যে যদি এরকম ডাবল বন্ড, যদি অ্যালকিন যোগে ডাবল বন্ড যদি এরকম যে উভয় দিক থেকে একই সংখ্যক কার্বনে পাওয়া যায়, তখন তখন আমাকে দেখতে হবে যে শাখা কি অবস্থায় আছে। হ্যাঁ, এখানে দেখো দেখো যে যদি বাম দিক থেকে যাই তাহলে কিন্তু আমি 3 নম্বর কার্বনের শাখা পাচ্ছি, আর যদি ডান দিক থেকে যাই তাহলে আমি 2 নম্বর কার্বনের শাখা পাচ্ছি। তাহলে তখন দেখতে হবে যে কোন দিক থেকে গেলে শাখাটা আবার কম কার্বনে পাওয়া যাচ্ছে। রাইট, মাইন্ড ইট বন্ধুরা, মাইন্ড ইট, যে ডাবল বন্ড যদি আমি সমসংখ্যক কার্বনে পাই এমন একটা যৌগ, যেখানে আমি ডাবল বন্ডকে বাম এবং ডান দিক থেকে যেখানে একদিক থেকে গেলে আমরা সমসংখ্যক কার্বনে পাই, তখন কি করব আমি? আমি আমার নিয়মটা হচ্ছে যে আমি বাম দিকের দিকেও যেতে পারি, ডান দিকে যেতে পারি, কিন্তু যদি শাখা থাকে তখন আমাকে খেয়াল করতে হবে শাখার দিকে, যে কোন দিক থেকে গেলে কোন একটা শাখা আবার আমি কম কার্বনে পাচ্ছি, কোন শাখাটা আমি কম কার্বনে পাচ্ছি। তো দেখো এক্ষেত্রে দুইটা শাখা আছে, কিন্তু এখানে আমি একটা হলো মিথাইল শাখা, একটা হলো ক্লোরাইড শাখা, ক্লোরিন শাখা। আচ্ছা, তো এখানে আমি ডান দিক থেকে গেলে আমি 2 নম্বর কার্বনের শাখা পাচ্ছি, আর বাম দিক থেকে গেলে আমি 3 নম্বর কার্বনের শাখা পাচ্ছি। অতএব আমি বাম দিক থেকে যেতে পারবো না, আমাকে অবশ্যই ডান দিক থেকে যেতে হবে। 2 3 4 5 6। হ্যাঁ, আচ্ছা, তো এখন নামটা কি হবে? নামটা তো আগের মতোই হওয়ার কথা, তাই না? কি হবে এখানে? শব্দমূল কি হবে? হেক্স। শব্দমূল হেক্স, শব্দমূল হবে হেক্স, হাইফেন দিয়ে। এখন কয় নম্বর কার্বনে? হুম, তোমার ডাবল বন্ড 3 নম্বর কার্বনে, আর অ্যালকিন যৌগের জন্য ইন, হেক্স থ্রি ইন, হেক্স থ্রি ইন। হ্যাঁ, আচ্ছা, হেক্স থ্রি ইন, হেক্স থ্রি ইন। আচ্ছা, এখন প্রিফিক্স, প্রিফিক্স কি হবে? হ্যাঁ, আগের মতোই। তাহলে এখানে শাখা দুইটা আছে, হ্যাঁ, মিথাইল এবং ক্লোরো। তাহলে কোনটা আগে হবে? হ্যাঁ, ক্লোরো লিখতে সি, মিথাইল লিখতে এম, একটু আগে আমরা শিখেছি। তাহলে এখানে ক্লোরোটাই আগে হবে, কারণ সিটা ইংরেজি, ইংরেজি বর্ণমালার প্রথম দিককার অক্ষর। তাহলে অবস্থান সহ তাহলে টু, ক্লোরো কয় নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে, তাহলে টু হাইপেন দিয়ে ক্লোরো, টু ক্লোরো হাইপেন, আর ফোর মিথাইল, ফোর মিথাইল, টু ক্লোরো ফোর মিথাইল হেক্স থ্রি ইন। তাহলে যোগটা হবে, আমি আবার লিখি, টু ক্লোরো, টু ক্লোরো, টু ক্লোরো ফোর মিথাইল হেক্স থ্রি ইন।
হ্যাঁ, 2 chloro 4 methyl hex 3 in। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি অ্যালকিন যৌগে যদি একটি দ্বিবন্ধন থাকে তখন বিভিন্ন নিয়ম কানুন নিয়ে কয়েকটি উদাহরণ সহ আমরা নিয়ম কানুনগুলো দেখলাম। হ্যাঁ, নিয়ম কানুনের মধ্যে প্রথম নিয়ম কি, যে আগের মতোই সব অ্যালকেনের মতোই অনেকটা, যে প্রথমেই আমার কার্বন শিকল, সর্বোচ্চ কার্বন শিকল খুঁজে বের করা। এই খুঁজে বের করতে গিয়ে আমি নিয়মটা জানলাম যে যেদিক থেকে গেলে আমি ডাবল বন্ডটা কাছে পাবো, কম কার্বনে পাবো, সেদিক থেকে আমাকে কার্বন শিকল গুনতে হবে বা কার্বন পরমাণুর সংখ্যা গুনতে হবে। আর এই আগের মতোই যে শাখা প্রশাখা আর ক্ষেত্রে, যে যদি ভিন্ন শাখা থাকে, যদি একই শাখা থাকে তাহলে ডাই ট্রাই টেট্রা যোগ হবে শাখার আগে আর অবস্থান সহ। আর যদি ভিন্ন শাখা থাকে তাহলে ওই ইংরেজি ওই শাখাগুলো লিখতে যে ইংরেজি আদ্য অক্ষর, সেটা আবার ইংরেজি বর্ণমালার প্রথম দিকে কোনটা আছে সেটা আম, সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। তো তাহলে এভাবে আর আর কি শিখলাম, যে যে যদি দুদিক থেকে গিয়ে যদি আমি সমান সমান সংখ্যক কার্বনে যদি আমি ডাবল বন্ড পাই, তখন দেখতে হবে যে যদি শাখা থাকে তাহলে সেই শাখাটা আবার কোন দিক থেকে গেলে কম কার্বনে পাই, সেদিক থেকে আমাকে কার্বন পরমাণুর সংখ্যা গুনতে হবে, গণনা করতে হবে। আচ্ছা, এভাবেই অনেকটা অ্যালকেনের মতোই। আচ্ছা, তাহলে তাহলে এখন আমরা দেখব যে অ্যালকিনের একই যোগে যদি দুইটা ডাবল বন্ড থাকে, হুম, তো তখন আমরা কিভাবে কিভাবে আমরা নামকরণ করি। যেমন ধরো CH2 ডাবল বন্ড সি, ডাবল বন্ড CH2। তাহলে এখানে এখানে এটার নামকরণ বলতে গিয়ে বলা হচ্ছে যে এখানে আগের মতোই দেখো, যে এখানে বাম প্রথমে হচ্ছে যে সর্বোচ্চ কার্বন শিকল, তাহলে 1 2 3 1 2 3 আমি যে কোনো একদিক থেকে নামকরণ করতে পারি, মানে সরি, যে কোনো একদিক থেকে আমি কার্বন পরমাণুর সংখ্যা গণনা করতে পারি। বাম দিকে গেলাম 1 2 3। আচ্ছা, তাহলে আমরা কি পাই, প্রোব যৌগ পাই। তাহলে এই যে প্রোব মানে শব্দমূল, হ্যাঁ, তাহলে যদি একাধিক ডাবল বন্ড একই যৌগে থাকে তখন এই শব্দমূলের সঙ্গে কি করতে হয়, আ আ যোগ করতে হয়। হ্যাঁ, যেমন প্রোব যোগ আ, হ্যাঁ, প্রোপা। ঠিক আছে, যেমন ধরো তাহলে নামকরণটা তাহলে কি হবে, ধরো তাহলে শব্দমূলটা আমি পাচ্ছি তিনটার জন্য প্রোব। আচ্ছা, যেহেতু এটা একই যোগে দুইটা ডাবল বন্ড, হ্যাঁ, তাহলে আমরা আ প্রত্যয় যোগ করে যোগ আ, তাহলে কি হবে, প্রোপা ও পা। আচ্ছা, প্রোপা। আর তারপরে আগের মতোই কি হবে, প্রোপা, এখন ডাবল বন্ড হাইপেন দিয়ে, ডাবল বন্ড কোন কোন কার্বন দেখো, 1 নম্বরের কার্বনে একটা ডাবল বন্ড আর 2 নম্বরের কার্বনে একটা ডাবল বন্ড, তাহলে তাহলে 1 2 হাইপেন, তাহলে যেহেতু এটা অ্যালকিন যৌগ তাহলে সাফিক্স কি হবে, ইন। প্রোপা 1 2, সরি, যেহেতু দুইটা তাহলে হবে কি, ডাই ইন। হ্যাঁ, ওই আগের ওই নিয়মের মতোই, যে ডাই ইন, যেহেতু দুইটা ডাবল বন্ড তাহলে ওয়ান ওয়ান হলো একটা ডাবল বন্ডের অবস্থান, টু হলো আরেকটা ডাবল বন্ডের অবস্থান। আর যেহেতু দুটা ডাবল বন্ড তাহলে আগের মতো ডাইটেট্রা, তাহলে দুইটার জন্য ডাই, আর কি যেহেতু ডাবল বন্ডের যৌগ অর্থাৎ অ্যালকিন যৌগ তাহলে ইন, 1 2 ডাই ইন, প্রোপা 1 2 ডাই ইন। তাহলে অ্যালকিন যৌগে যদি একাধিক, হুম, অর্থাৎ ডাবল বা দুইটা ডাবল বন্ড থাকে তাহলে এভাবে নামকরণ করতে হয়। আমরা আরেকটা উদাহরণ দেখব।
যেমন ধরো কি CH2 double bond CH2 double bond CH bond CH double bond is true। হ্যাঁ, তাহলে এটা দেখো কি নামকরণ হবে, যে এটা তাহলে প্রথমে কার্বন পরমাণুর সংখ্যা আমরা গণনা করব। দেখো বাম অথবা ডান যেদিক থেকে যাই আমরা 2 কার্বনে আমরা 1 নম্বর কার্বনে ডাবল বন্ড পাই। এদিক থেকে গেলেও আমরা 1 নম্বর কার্বনে ডাবল বন্ড পাই, এদিক থেকে গেলেও আমরা 1 নম্বর কার্বনে ডাবল বন্ড পাই। তাহলে আমরা যেকোনো একদিক থেকে গুনতে পারি। তাহলে আমরা বাম দিক থেকে গুনলাম 1 2 3 4। আচ্ছা, তো এখানে দেখো এখানে আরেকটা নিয়ম আমরা অ্যালকেনি বেলায় বলেছিলাম, যে আরেকটা বিকল্প নিয়ম আমরা শিখেছিলাম, যে কি সেটা অবশ্য এই যুগের ক্ষেত্রে এটা হবে না, কারণ এই যুগের ক্ষেত্রে যেকোনো একদিক থেকে গেলেই হবে। আচ্ছা, তো নিয়মটা আমরা ফলো করছি কি, আচ্ছা বাম দিক থেকে গেলে দেখো 1 নম্বর কার্বনে একটা ডাবল বন্ড যোগ আর 3 নম্বর কার্বনে একটা ডাবল বন্ড, তাহলে ইজিক্যাল টু 4। আর ডান দিক থেকে গেলে দেখো, ডান দিকে যদি আমি যাই 1 2 3 4, তাহলে 1 নম্বর কার্বনে একটা ডাবল বন্ড যোগ 3 নম্বর কার্বনে একটা ডাবল বন্ড 4, দুই দিকের যোগফলই সমান, অতএব আমি যে কোনো একদিক থেকে যেতে পারি। এই নিয়মটাও তোমরা ফলো করতে পারো। হ্যাঁ, আচ্ছা, অতএব আমরা উদাহরণের সঙ্গে এই নিয়মটা একটু দেখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ডান দিক থেকে বাম দিক থেকে যেখানে যেতে পারি, আমরা বাম দিক থেকে গেলে তাহলে নামটা হবে কি, নামটা হবে আগের মতোই। তাহলে যেহেতু 4 কার্বনের যৌগ এটা, তাহলে বিউটের সঙ্গে আ প্রত্যয় বা এ যোগ হবে। হ্যাঁ, বিউটা। আচ্ছা, তাহলে কি হবে, তাহলে শব্দমূল হবে তাহলে বিউট যোগ আ, তাহলে বিউটা। আর হাইপেন দিয়ে দুইটা ডাবল বন্ডের অবস্থান, একটা হলো 1 কমা একটা হলো 3। হ্যাঁ, হাইপেন যেটা দুইটা ডাবল বন্ড, তাহলে ডাই আর সাফিক্স হবে ইন। তাহলে কি হবে, যে বিউটা 1 3 ডাই ইন, যে ওটার নাম কি হবে, বিউটা 1 3 ডাই ইন, রাইট। আচ্ছা, আমরা আরেকটা যৌগ দেখব, কি সেটা, ধরো CH2 বন্ড সি বন্ড CH3, CH2 বন্ড সি বন্ড CH3 বন্ড CH ডাবল বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, এই যৌগটার নাম কি হবে? দেখো, তাহলে আমি সর্বোচ্চ কার্বন শিকল খুঁজে বের করতে হলে কোন দিকে যাব? খুব সহজ হিসাব, আমরা সরি, এখানে একটা ডাবল বন্ড হবে। আচ্ছা, খুব সহজ হিসাব, যে আমরা বাম দিক থেকে যেতে হবে, কারণ বাম দিকে গেলে আমি 1 নম্বর কার্বনের ডাবল বন্ড পাচ্ছি, আর ডান দিক থেকে গেলে আমি 2 নম্বর কার্বনের ডাবল বন্ড পাচ্ছি। ঠিক একই নিয়ম আমরা করেই দেখি। দেখো, আমি যদি বাম দিক থেকে যাই তাহলে 1 2 3 4 5, আর যদি ডান দিক থেকে যাই তাহলে 1 2 3 4 5। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে বাম দিক থেকে গেলে 1 নম্বর কার্বনে আমি ডাবল বন্ড পাচ্ছি, আর 2 3 নম্বর কার্বনে যোগ 3 নম্বর কার্বনে আরেকটা ডাবল বন্ড পাচ্ছি, ইকুয়াল টু 4। আর ডান দিক থেকে গেলে আমি 2 নম্বর কার্বনে প্রথম ডাবল বন্ড পাচ্ছি, আর 3 4 নম্বর কার্বনে দ্বিতীয় ডাবল বন্ড পাচ্ছি 6। তাহলে এখানে নিয়মটা কি, যেদিক থেকে গেলে ডাবল দ্বিবন্ধনের অবস্থানের যোগফল ক্ষুদ্রতর হয়, সেদিক থেকে আমাকে যেতে হবে। তাহলে এটা এটা পেয়েছিলাম আমরা বাম দিক থেকে। হ্যাঁ, এটা পেয়েছিলাম আমরা বাম দিক থেকে, আর এটা পেয়েছিলাম আমরা ডান দিক থেকে। তাহলে আমরা ডান দিক থেকে যেতে পারবো না, আমাদের বাম দিক যেতে হবে। দেখো, আমরা
ওই নিয়ম আমরা অ্যাকচুয়ালি যে নিয়মটা বলছি সেই নিয়মে কিন্তু তাই যাওয়া যায় যে বাম দিক থেকে গেলে আমরা কম কার্বনে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড পাই আর ডান দিক থেকে গেলে আমরা 2 নম্বর কার্বনে ডাবল বন্ড পাই। অতএব আমরা ডান দিক থেকে যেতে পারি না, বাম দিক থেকে আমাদের যেতে হয়। ঠিক আছে? একই কথা তোমরা যেকোনো একটা নিয়মে ফলো করার চেষ্টা করবে। তবে প্রথম নিয়মটাই বোধহয় সহজ আমার কাছে মনে হয় আরকি। তাহলে আমরা বাম দিক থেকে যেতে হবে এই যোগের জন্য আমাদের। নামটা কি হবে? হ্যাঁ? নামটা কি হবে? যে তাহলে 5 কার্বন, তাহলে 5 কার্বনে হলো তাহলে পেন্ট, আর যেহেতু এটা 2টা ডাবল বন্ড তাহলে প্রত্যয় যোগ হবে, তাহলে পেন্টা হাইপেন দিয়ে তাহলে ডাবল বন্ড দুটার অবস্থান একটা হলো 1 নম্বর কার্বনে আর একটা হলো 3 নম্বর কার্বনে 1,3 হাইপেন দিয়ে, যেহেতু 2টা তাহলে ডাই, আর যেহেতু যুগ্ম হলো ইন, হ্যাঁ, পেন্টা 1,3 ডাই ইন। কিন্তু দেখো এখানে শাখা আছে কিন্তু এই যোগে, তাহলে শাখাটা আমার প্রিফিক্স হিসাবে এখানে যোগ করতে হবে, মানে শব্দমূলের আগে লিখতে হবে। তাহলে শাখা কি? মিথাইল। শাখাটা কি? মিথাইল। তাহলে শাখার অবস্থান কি? 2 2 2 হাইপেন মিথাইল, 2 মিথাইল 2 মিথাইল পেন্টা 1,3 ডাই ইন। রাইট বন্ধুরা? তাহলে আমরা কি দেখলাম যে অ্যালকিন যৌগের নামকরণের ক্ষেত্রে যদি একই যোগে 2টা ডাবল বন্ড থাকে তাহলে আমরা কিভাবে সেটার নামকরণ করতে পারি। এবার দেখবো আমরা একই যোগে যদি 3টা ডাবল বন্ড থাকে তখন আমরা কিভাবে নামকরণ করি। অনেকটা একই ধরনের, আমরা একটা উদাহরণ দেখে দেখে জানার চেষ্টা করব। যেমন ধরো নাম্বার 1, কি ধরো CH2 ডাবল বন্ড CH, CH2 ডাবল বন্ড CH, বন্ড CH ডাবল বন্ড CH, বন্ড CH ডাবল বন্ড CH, bond CH double bond CH, bond CH double bond CH, bond CH3, bond CH3। তো এটার নামকরণ কি হবে? একই নিয়ম, হ্যাঁ, ওই যে 2টা ডাবল বন্ড এবং 3টা ডাবল বন্ড, হ্যাঁ, একই, ওটা হলো ডাইন আর এখানে হবে ট্রাইন। এই আর বাদ বাকি নিয়মগুলো মোটামুটি একই। যেমন আমি কোন দিক থেকে করব, কোন দিক থেকে আমি সর্বোচ্চ, এটা যেহেতু শাখা প্রশাখা নাই, মুক্ত শিকল হাইড্রোকার্বন যৌগ, তাহলে আমরা বামে গেলেও 1 2 3 4 5 6 7, ডানে গেলে 1 2 3 4 5 6 7, কিন্তু যেতে হবে কি, আমার নিয়মটা কি, যে যেদিক থেকে গেলে ডাবল বন্ড কম কার্বনে পাওয়া যায়। কোন দিক থেকে ডাবল বন্ড কম কার্বনে পাওয়া যায়? ডান দিক থেকে গেলে ডাবল বন্ড 2 নম্বরে কার্বনে পাওয়া যায়, আর বাম দিক থেকে গেলে ডাবল বন্ড 1 নম্বর কার্বনে পাওয়া যায়। অথবা আমাকে বাম দিক থেকেই যেতে হবে। 3 4 5 6 7, তাহলে আমি যোগটা পাচ্ছি কি? হেপ্ট। হ্যাঁ, হেপ্ট। আর যেহেতু যেহেতু একাধিক ডাবল বন্ড তাই এখানে আপত্যয় যোগ হবে হেপ্টা। আচ্ছা, ডাবল বন্ড গুলা কোন কোন কার্বনে? 1 নম্বর কার্বনে একটা আছে দেখো কমা দিয়ে, 3 নম্বর কার্বনে একটা আছে কমা দিয়ে, 5 নম্বর কার্বনে একটা আছে, 5 লিখে হাইপেন, আর নাই 3টা আর কি। এখন হাইপেন কি? এটা হলো সাফিক্স কি হবে? ইন। সরি, হ্যাঁ, তিনটার জন্য ট্রাই। হ্যাঁ, ভুল করলে হবে না বন্ধুরা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ট্রাই, তারপরে হ্যাঁ, ট্রাই ইন, হেপ্টা 1,3,5 ট্রাই ইন। রাইট? আচ্ছা, আমরা আরেকটা যৌগ উদাহরণ হিসাবে দেখব। এটা কেমন? যেমন ধরো CH3 বন্ড CH ডাবল বন্ড CH, CH3 বন্ড CH ডাবল বন্ড CH, বন্ড CCH3 ডাবল বন্ড CH, বন্ড Cl ডাবল বন্ড CH2। দেখো বন্ধুরা,
এই যৌগটা আমরা কিভাবে নামকরণ করতে পারি? হ্যাঁ, তো প্রথমেই আমরা কার্বনের শিকল খুঁজে বের করব। তো দেখতেই পাচ্ছি 1 2 3 4 5 6 7, 7টার বেশি আর পাওয়া যাবে না। কোন দিক থেকে যাব? দেখতেই পাচ্ছি বাম দিক থেকে গেলে আমি 2 নম্বর কার্বনের ডাবল বন্ড পাই, আর ডান দিক থেকে গেলে আমি 1 নম্বরের কার্বন ডাবল বন্ড পাই। চোখ বুঝাই তো আমি যেতে পারি ডান দিক থেকে 1 2 3 4 5 6 7। দেখো আমি যৌগ পেয়ে গেছি, তাহলে হেপ্ট যৌগ। হ্যাঁ, হেপ্ট। আর যেহেতু একাধিক ডাবল বন্ড আপত্যয় যোগ হবে হেপ্টা হাইপেন। and কোন কোন কার্বনে ডাবল বন্ড? দেখো 1 নম্বর কার্বনে একটা কমা, 3 নম্বর কার্বনে একটা কমা, 5 নম্বর কার্বনে একটা, 5। আচ্ছা, হাইপেন দিয়ে আর 3টার জন্য তাহলে ট্রাই হবে। হ্যাঁ, 3টার জন্য ট্রাই হলো ইন। হেপ্টা 135 ট্রাইন। দেখো এটা কিন্তু শাখাযুক্ত অ্যালকিন যৌগ। তাহলে শাখাগুলোর নাম আমাকে প্রিফিক্স হিসাবে যোগ করতে হবে। তাহলে শাখা দেখো আবার ভিন্ন ধরনের দুটো শাখা আছে। দেখো একটা হলো মিথাইল, আর একটা হলো ক্লোরো। তাহলে আমরা জানি যে এখানে ক্লোরো লিখতে সি লাগে, আর মিথাইল লিখতে এম লাগে। ইংরেজি অক্ষরের সিরিয়ালে, বর্ণমালার সিরিয়ালে সিটা আগে, এমটা পরে। তাহলে ক্লোরোটা আমরা আগে লিখতে হবে অবস্থান সহ। তাহলে 2 নম্বর কার্বনে ক্লোরো অবস্থিত, হাইফেন হাইফেন দিয়ে তাহলে 2 ক্লোরো, ক্লোরো হাইফেন। তাহলে 4 নম্বর কার্বনে মিথাইল, তাহলে 4 মিথাইল। 2 ক্লোরো 4 মিথাইল, 2 ক্লোরো 4 মিথাইল, হেপ্টা 135 ট্রাই ইন। যাই হোক, মানে একই যোগে একই যোগে একই অ্যালকিন যোগে যদি 2টা ডাবল বন্ড থাকে তাকে বলা হয় অ্যালকাডাইন। আর যদি একই যোগে 3টে ডাবল বন্ড থাকে তাকে বলা হয় অ্যালকাট্রাইন। হ্যাঁ, এই যে হেপ্টা, এটা হলো অ্যালকা। হ্যাঁ, 2টা থাকলে ডাইন আর 3টা থাকলে ট্রাইন। তাহলে আমরা আজকে শিখলাম কি, যে ডাবল অ্যালকিন যৌগের নামকরণ শিখতে গিয়ে আমরা আবার 3 ধরনের শিখলাম। যে একটা অ্যালকিন, এক অন্তত কমপক্ষে একটা ডাবল বন্ড থাকলে তাকে আমরা অ্যালকিন যৌগ বলি। কিন্তু কোনো কোনো যৌগের 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, মানে একাধিক থাকতে পারে। তো তাহলে আমরা সবগুলো একসঙ্গে শিখলাম যে এক অ্যালকিন যৌগে একটা ডাবল বন্ড থাকলে কিভাবে নামকরণ করতে হয়, 2টা থাকলে কিভাবে নামকরণ করতে হয়, 3টা থাকলে কিভাবে নামকরণ করতে হয়। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো অ্যালকিন যৌগের নামকরণ। বই পুস্তক থেকে তোমরা আরো চর্চা করবে। হ্যাঁ, বিভিন্নভাবে যে তোমার সংকেত লিখে নাম, নাম লিখে সংকেত, বিভিন্নভাবে চর্চা করবে। এগুলা যোগাযোগ বুঝতে হলে কিন্তু তোমাকে নামকরণ জানতেই হবে। হ্যাঁ, নামকরণ না জানলে তুমি যোগাযোগের কিছুই বুঝতে পারবে না। অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং আশা করি তোমরা ঘরেই থাকবে। এবং তোমরা সবাই জানো যে এখন শীত পড়ে গেছে। সরকারও আমাদেরকে বারবার দিক নির্দেশনা দিচ্ছে যে হয়তোবা আমাদের এই করোনা মহামারী আবার দ্বিতীয়বার আমাদেরকে আক্রমণ করতে পারে। অতএব আমাদের সাবধান থাকতে হবে, এবং এজন্য তোমরা অবশ্যই ঘরে থাকবে, এবং ঘরে থেকে নিজ নিজ বই পুস্তক নিয়ে তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, এবং অনলাইন ক্লাসগুলো দেখবে, এবং চর্চা করবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, এই কামনায় আমি আজকের অনলাইন ক্লাস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।